বাংলাদেশ দক্ষিণ এশিয়ার খুবই ছোট্ট একটি দেশ। তাই অনেকেই মনে করে যে বাংলাদেশকে তারা ২ মিনিটে অথবা ১৫ মিনিটেই দখল করে নিতে পারবে। কিন্তু বাস্তবে তা কি ঠিক? এটা ঠিক নাকি ব্যাঠিক তা আমরা দেখে নেব মানচিত্রের বিভিন্ন জ্ঞানের মাধ্যমে। সৃষ্টিকর্তা এমন অনেক দেশ তৈরি করে রেখেছেন যেগুলো দখল করা অসম্ভব, যেমন আফগানিস্তান। পৃথিবীর অনেক শক্তিশালী দেশ চেষ্টা করেও আফগানিস্তান দখল করতে পারেনি। আলেকজান্ডার দ্য গ্রেট ৩২০ খ্রিস্টাব্দে তার সৈন্যবাহিনীকে বঙ্গদেশে পাঠিয়েছিলেন, কিন্তু তার সৈন্যরা ফিরে গিয়ে বলেছিলেন এই দেশকে দখল করা কখনোই সম্ভব না। আলেকজান্ডারের সৈন্যরা কেন বলেছিল যে বাংলাদেশ দখল করা সম্ভব না, সেই ব্যাপারে আমরা এখন বিস্তারিত আলোচনা করে দেখব। কোনো দেশ দখল করতে হলে সেই দেশে ভারী আর্টিলারি সহ ট্যাঙ্ক নিয়ে এবং পদাতিক সৈন্য নিয়ে সেই দেশে আক্রমণ করতে হবে এবং সেই দেশে প্রবেশ করে সেই দেশ দখল করতে হবে। কিন্তু আমরা যদি বাংলাদেশের মানচিত্রের দিকে একটু তাকাই এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থা একটু খেয়াল করি, তাহলে আমরা চট্টগ্রামে দেখতে পাবো যে এটি পুরোটি পাহাড়ি এলাকা, অর্থাৎ অসমতল ভূমি। এই ভূমিতে ট্যাঙ্ক নিয়ে যাওয়া অথবা হেভি আর্টিলারি নিয়ে যাওয়া অসম্ভব। তাই এই ভূমিতে যদি আপনাদের দখল করতে হয় তাহলে আপনাদেরকে পদাতিক সৈন্য নিয়ে আক্রমণ করতে হবে। কিন্তু পদাতিক সৈন্য নিয়ে আক্রমণ করা যাবে, কিন্তু দখল করতে গেলে সেটা প্রায় অসম্ভব ব্যাপার, কারণ বাংলাদেশের সেনাবাহিনীও পাল্টা আক্রমণ করবে। আর বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের সেনাবাহিনীকে এবং বাংলাদেশের জনগণকে হারিয়ে দেওয়া একদমই সহজ নয়। এটি প্রায় অসম্ভব ব্যাপার, কারণ প্রত্যেক দেশের সেনাবাহিনীরই তাদের নিজস্ব দেশে নিজ নিজ রণকৌশল থাকে। যেমন আমেরিকা ভার্সেস ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা ভিয়েতনাম দখল করতে পারেনি, কারণ ভিয়েতনাম সেনাবাহিনী তাদের নিজ ভূখণ্ড ভিয়েতনামে খুবই শক্তিশালী ছিল, তাই আমেরিকা তাদের কাছে হেরে গিয়েছিল। অতএব আমরা বুঝতে পারলাম যে চট্টগ্রাম অঞ্চল দিয়ে বাংলাদেশ দখল করা অসম্ভব। তাই এবার আমরা দেখে নেব বাংলাদেশের দক্ষিণাঞ্চল এলাকা সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশের একটি ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ এটি একটি লবণাক্ত বন এলাকা। এই বনের অধিকাংশ জায়গা অর্ধেক পানিতে ডুবে থাকে। আবার এই বনটি অসংখ্য গাছপালা দিয়ে ঘিরে আছে, অর্থাৎ এই বন দিয়ে ট্যাঙ্ক নিয়ে চলাচল করা অথবা যুদ্ধজাহাজ বা যুদ্ধ কোনো অস্ত্র নিয়ে যাওয়া বা ভারী কোনো আর্টিলারি নিয়ে যাওয়া এই বন দিয়ে সম্ভব না, কারণ এত এত গাছের মাঝখান দিয়ে আপনি সেগুলো কিভাবে নিয়ে যাবেন। এই সুন্দরবন দিয়ে পদাতিক সৈন্য নিয়ে আক্রমণ করাও অসম্ভব, কারণ এই বনটি অর্ধেক পানিতে ডুবে থাকে। অর্ধেক পানিতে ডুবে থাকা এই বন দিয়ে শত্রুরা কিভাবে আক্রমণ করবে। আবার এই বনে আছে অনেক হিংস্র পশু পাখি। এই হিংস্র পশু পাখি এবং অর্ধেক পানিতে ডুবে থাকা বন দিয়ে আক্রমণ করা অসম্ভব। অতএব চট্টগ্রামের পাশাপাশি সুন্দরবনও লাল লিস্টে চলে আসলো। এবার আমরা দেখে নেই পটুয়াখালী কুয়াকাটার মতো সমুদ্র তীরবর্তী এলাকাগুলো। এসব উপকূলীয় এলাকার ভূমিগুলো বালিকণা দিয়ে তৈরি এবং এখানকার ভূমিগুলো ট্যাঙ্ক বা ভারী সাজোয়াজান চালানোর জন্য অনুপযোগী। এসব এলাকা দিয়ে ভারী ট্যাঙ্ক বা সাজোয়াজান চালাতে গেলে সেটা বালিতে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও এই এলাকাগুলো বন্যা কবলিত এলাকা। বছরের বেশিরভাগ সময়ই এসব এলাকাতে বন্যা হয়, তাই এই বন্যার মধ্যে যুদ্ধ চালানো একদম অসম্ভব ব্যাপার। আবার কেউ যদি সমুদ্র অঞ্চল দিয়ে বাংলাদেশকে আক্রমণ করতে চায় তাহলে তাদেরকে নৌবহর দিয়ে আক্রমণ করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর 16তম শক্তিশালী নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী সেই শত্রুদেরকে প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করবে। তাই কোনো শত্রু যদি নদীপথে বাংলাদেশকে আক্রমণ করতে চায় তাহলে বাংলাদেশ নৌবাহিনী এবং শত্রুর মাঝে ভারী একটি লড়াই হবে এবং এতে অনেক সংঘর্ষ হবে এবং রক্তপাত হবে। তারপরও অনেক ক্ষয়ক্ষতির পরে বাংলাদেশে তারা প্রবেশ করতে সক্ষম হবে না। তাই উপকূলীয় অঞ্চল দিয়ে বাংলাদেশে আক্রমণ করা অসম্ভব। এতে এটা বোঝা যায় যে উপকূলীয় অঞ্চল অথবা দক্ষিণাঞ্চল দিয়ে বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশ দখল করে নেওয়া একটি অসম্ভব ব্যাপার। যেহেতু দক্ষিণাঞ্চলটি আক্রমণের অনুপযোগী, তাই দক্ষিণাঞ্চল পুরোটি লাল লিস্টে চলে আসলো। এবার আমরা একটু উত্তরে গিয়ে সিলেট এবং এর আশেপাশের এলাকাগুলো অ্যানালাইসিস করে দেখি। সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং এর আশেপাশের এলাকাগুলোতে রয়েছে অসংখ্য হাওর, অর্থাৎ এই এলাকাগুলো অথবা এই এলাকার হাওরগুলো পানিতে পরিপূর্ণ এবং এই পানিতে পরিপূর্ণ এলাকা দিয়ে ট্যাঙ্ক, পদাতিক সৈন্য, সাজোয়াজান, হেভি আর্টিলারি নিয়ে প্রবেশ করা এবং আক্রমণ করা অসম্ভব ব্যাপার। আবার এই এলাকাগুলোতে বেশ কয়েকটি পাহাড়ি অঞ্চলও রয়েছে। এখানে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট পাহাড়, অর্থাৎ অসমতল ভূমি,
যেহেতু এই এলাকাগুলো অসমতল ভূমি, সেহেতু এই এলাকাগুলো দিয়েও ট্যাঙ্ক সাজোয়াজান নিয়ে আক্রমণ করা অসম্ভব। তাই শত্রুরা এই এলাকা দিয়ে আক্রমণ করেও বাংলাদেশকে দখল করার চেষ্টা করতে পারবে না। তাই সিলেট এবং এর আশেপাশের অঞ্চলগুলো লাল লিস্টে। এবার দেখা যাক বাংলাদেশের নওগাঁ এবং এর আশেপাশের এলাকাগুলো। এই এলাকাগুলোতে রয়েছে বরেন্দ্র ভূমি অথবা বারিন্দ ট্র্যাক্ট, অর্থাৎ এই এলাকার ভূমিগুলো কিছুটা অসমতল, তাই এখান দিয়ে ট্যাঙ্ক, হেভি আর্টিলারি নিয়ে যাওয়া কঠিন কাজ। তাই কোনো শত্রু যদি বাংলাদেশ দখল করার উদ্দেশ্যে এই এলাকা দিয়ে আক্রমণ করে, তাহলে তারা বাধার সম্মুখীন হবে এবং শেষমেশ তারা আক্রমণ করতে ব্যর্থ হবে এবং বাংলাদেশকে দখল করতেও তারা ব্যর্থ হবে। তাই সর্বশেষ এই এলাকাগুলো চলে আসলো লাল লিস্টে। কিন্তু বাকি এলাকাগুলো সমতল ভূমি, অর্থাৎ এইসব এলাকা দিয়ে শত্রুরা যদি আক্রমণ করার জন্য প্রবেশ করে, তাহলে তারা খুব একটা বাধার সম্মুখীন হবে না। তাই এইসব এলাকায় বাংলাদেশের সেনাবাহিনী এবং শত্রুদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু তারা যদি লড়াই করতে করতে একটু ভেতরের দিকে প্রবেশ করে, তাহলে তারা তাদের সবচেয়ে বড় বাধার সম্মুখীন হবে। আর সেই বাধাটা হচ্ছে অসংখ্য নদী। যদি একবার বাংলাদেশের নদীগুলোর দিকে খেয়াল করেন, তাহলে দেখবেন বাংলাদেশের মানচিত্র ঘিরে অসংখ্য নদী রক্তনালীর মতো, মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের পুরোটা মানচিত্র জুড়েই আছে ছোট ছোট নদী থেকে শুরু করে যমুনা এবং পদ্মা নদীর মতো বিশাল বিশাল নদী, যেগুলো আক্রমণ করতে আসা শত্রুদের বাধা হয়ে দাঁড়াবে। এই ভয়ঙ্কর নদীগুলো দিয়ে ট্যাঙ্ক পার করা অসম্ভব ব্যাপার। শত্রুরা যদি বাংলাদেশ দখল করার জন্য আক্রমণ করেও ফেলে, তাহলে বাংলাদেশে প্রবেশ করার পর এই নদীগুলোর সামনে এসেই তারা আটকে যাবে। আবার শত্রুরা যদি মনে করে তারা এমফিবিয়াস ট্যাঙ্ক অথবা উভচর ট্যাঙ্ক, যেগুলো পানিতে এবং মাটিতে সমানে চলতে সক্ষম, তা নিয়ে আক্রমণ করে, তাহলেও তারা অক্ষম হবে, কারণ এমফিবিয়াস ট্যাঙ্কেরও কিছু সীমাবদ্ধতা থাকে। উভচর ট্যাঙ্কগুলো পানির উপর চলতে কিছু সময় নেয় এবং শত্রুরা যদি পদ্মা এবং মেঘনার মতো বড় বড় নদী পার করতে যায়, তখন বাংলাদেশের সেনাবাহিনী তাদের আক্রমণ করে তাদের ট্যাঙ্কগুলো ধ্বংস করে দিতে পারবে। আবার বলা হয় বাংলাদেশের আছে জেনারেল মনসুন অথবা বর্ষাকাল। বর্ষাকালে বাংলাদেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে। বর্ষাকালে যে পানি জমে যায়, কাদামাটি হয়, ট্যাঙ্ক, গাড়ি, আর্টিলারি সব কিছুই আটকে যাবে এবং বিকল হয়ে যাবে। তখন তারা খুবই বিপদের মধ্যে পড়বে। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীও এই একই বিপদেই পড়েছিল। আবার বাংলাদেশ বন্যা কবলিত এলাকা হওয়ায়ও বছরের বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বন্যার পানিতে ডুবে থাকে। সেই সব সময়ে আক্রমণ করা এবং যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। অতএব এক কথায় বলা যায়, সৃষ্টিকর্তার উপহার হিসেবে বাংলাদেশ যে প্রকৃতি এবং ভৌগোলিক অবস্থান পেয়েছে, তা বাংলাদেশকে রক্ষা করার জন্য একাই যথেষ্ট। এছাড়াও শত্রুরা যদি আকাশপথে আক্রমণ করতে চায়, তাহলে বাংলাদেশের 8টি MiG-29, 30টিরও বেশি J-7 যুদ্ধবিমান মিলে তাদেরকে রুখে দিতে পারবে। এছাড়াও ভবিষ্যতে JF-17 যুদ্ধবিমান তো আসতেই চলেছে। আবার বাংলাদেশের যে বিশাল 68 লাখের প্যারামিলিটারি ফোর্স আছে, সেই ফোর্সের অন্তত 10 লাখ যদি যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে শত্রুরা কুপকাত হয়ে যাবে। এবং বাংলাদেশের যে 16 কোটি প্রাণ আছে, তার থেকে অন্তত 5 লাখ দেশপ্রেমিক মানুষ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে। তাহলে সব মিলিয়ে 10 লাখ, 5 লাখ এবং 1,60,000 সেনাবাহিনী মিলে 16,50,000-এর বাহিনী হবে। আর এই 16,50,000-এর বিশাল বাহিনীকে যুদ্ধে হারানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো দেশেরই বর্তমানে নেই। তাই কোনো দেশ যদি ভেবে থাকে যে বাংলাদেশে আক্রমণ করে তারা 2 মিনিটে, 15 মিনিটে বা কয়েক দিনের মধ্যেই হোক তারা বাংলাদেশকে দখল করে নেবে, তাহলে তারা দিবাস্বপ্ন দেখছে এবং তারা জ্ঞানের অভাবে অতি মূর্খতায় ভুগছে। তাই সবারই উচিত, সব দেশেরই উচিত বাংলাদেশকে সম্মানের চোখে দেখা এবং বাংলাদেশকে ছোট করে না দেখা, নতুবা তারাই হয়তো বিপদের মধ্যে পড়ে যেতে পারে। কেউ যদি কখনো বাংলাদেশে আক্রমণ করে, তাহলে আপনারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবেন কিনা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।